প্রত্যেকটা মানুষেরই একটি সহ্য ক্ষমতার লিমিট থাকে এবং সেই মানুষটি সব সময় চায় এই লিমিট যেন ক্রস না করে, কারণ সেই লিমিট ক্রস করে গেলে সেই মানুষটি সেই সব কিছু করতে পারে যেগুলো সে জীবনে কখনোই করেনি। আর এমন কিছুই ঘটে আমাদের আজকের মুভির হিরোইন নোজাকির সাথে। সে দেখতে সুন্দর এবং সব সময় নম্র ভদ্র থাকতে পছন্দ করে, কিন্তু এই জিনিসটাই তার ক্লাসমেটরা তার দুর্বলতা ভেবে নেয় এবং তাকে ইচ্ছে মতো বিরক্ত করে। কিন্তু তারা এটা জানে না এই সহজ সরল মেয়েটিও হিংস্র রূপ ধারণ করতে পারে এবং তাদের জীবন সম্পূর্ণ ধ্বংস করতে পারে। হাই, দিস ইজ নবীন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি লিভ আর লিভ। মুভি শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে যার নাম হারুকা নোজাকি। নোজাকি তার স্কুলের লকারটা খোলে এবং দেখে তার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো জমে গেছে। এমনকি এটা দেখে সে কোনো রকম রিয়াক্ট করে না, বরং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে শুরু করে, যেন দেখে মনে হয় সে মনের দিক থেকে খুব বেশি আঘাত পেয়েছে। এখন এরকম তার মন মরা দেখে তার ক্লাসের একটি হ্যান্ডসাম ছেলে যার নাম মেটসুরো আইবা, সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কারোর জন্য এখানে অপেক্ষা করছো? মেয়েটি তাকে এক কথায় উত্তর দেয়, ইয়েস। আইবা বুঝতে পারে তাকে আর বিরক্ত করে লাভ নেই, তাই সে তাকে গুড বাই জানিয়ে এখান থেকে চলে যায়। এখন ক্লাস শেষ করার পর নোজাকি যখন তার বাড়ির পথে যাত্রা শুরু করে, ঠিক তখনই তার বেশ কিছু ক্লাসমেট তাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে দেয়। এমনকি তার পায়ের জুতোটা তারা চুরি করে নেয় এবং একটি কাদায় ভরা গর্তে ফেলে দেয়। নোজাকি অনিচ্ছা সত্ত্বেও সেই গর্তে নামে এবং তার জুতোটা ওঠানোর চেষ্টা করে, কিন্তু এমনটা করতে গিয়ে সে উল্টো সেই কাদার মধ্যে পড়ে যায় এবং তার সারা শরীরে কাদা লেগে যায়। এখন নোজাকি যখন তার জুতোটা ওঠায়, ঠিক সেই মুহূর্তে তার সেই বন্ধুগুলো তার বাকি জিনিসগুলো যেমন বই খাতা সবকিছু সেই কাদার মধ্যে ফেলে দেয়। আর এমনটা করার কারণ এই মেয়েগুলো মনে করে নোজাকি তাদের বন্ধু টাইকার সাথে কম্পিটিশন করছে এবং তার অনুভূতি নিয়ে খেলছে। এখন নোজাকি চুপচাপ তার কাদা মাখা শরীর নিয়ে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু সে যখন বাড়িতে পৌঁছায় এবং তার ছোট্ট বোন সুখো যখন তাকে দেখতে পায়, সে জোরে জোরে কাঁদতে শুরু করে, কারণ সে তার দিদিকে কখনোই এরকম অবস্থায় দেখেনি। তাই সে তার দিদিকে জড়িয়ে ধরে এবং একই সাথে তাদের বাবা মাও নোজাকির মনটাকে ভালো করার জন্য তাকে শান্ত করার চেষ্টা করে। পরের দিন সকালে নোজাকির বাবা সোজা তার স্কুলে যায় এবং সেখানকার প্রিন্সিপাল যার নাম মিস মিনামি তার কাছে এই ব্যাপারে কমপ্লেন করে। কিন্তু তার এই কমপ্লেনে মিস মিনামি খুব বেশি গুরুত্ব দেয় না, বরং সে তার বাবাকে পরামর্শ দেয় যতদিন না তার মেয়ের গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে ততদিন তার স্কুলে আসা উচিত হবে না। এখন এই কথা শুনে নোজাকি পুনরায় তার ক্লাসে ফিরে যায় এবং সে লক্ষ্য করে তিনজন মেয়ে তার বসার যে টেবিলটা রয়েছে তার মধ্যে ইচ্ছে মতো দাগ কাটছে। এমনকি তারা নোজাকিকে দেখতে পেয়ে তার দিকে ইচ্ছে মতো নোংরা ছুটতে শুরু করে দেয়। অন্যদিকে একই সময় নোজাকির বাবা যখন এই মিটিং কমপ্লিট করে এই স্কুল থেকে বেরোনোর চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে নোজাকির এক ক্লাসমেট যার নাম কুগো, সে তার বাবাকে পিছন থেকে একটি লাথি মারে, যার ফলে নোজাকির বাবা এই সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। এই সব কিছুর পর তাদের ক্লাস শুরু হলে বেশ কিছু ছাত্র ইচ্ছাকৃতভাবে নোজাকির বসার জায়গাটায় একটি মৃত কাক রেখে দেয়, যার ফলে সেই কাকের শরীর থেকে বেরিয়ে আসা রক্তগুলো সেই বসার জায়গাটায় ছড়িয়ে পড়ে। এখন এই সব ঘটনা কুগো ইচ্ছাকৃতভাবে তাদের শিক্ষিকা মিয়ামিকে জানানোর চেষ্টা করে, কিন্তু মিস মিয়ামি তার কাজ এক মন দিয়ে করে যায়, বরং এই দিকে ধ্যান দেয় না। আর এখান থেকে আমরা বুঝতে পারি মিস মিয়ামি এই সব কিছুই জানে, কিন্তু কোনো কারণে সে এই সব কিছুই ইগনোর করছে। এখন এই সব ঘটনা দেখে আইবা এগিয়ে আসে এবং কুগার সাথে এই ব্যাপারে কথা বলে, যার ফলে এদের মধ্যে এক প্রকারের ঝগড়ার মতো হইচই সৃষ্টি হয়ে যায়। একই সময় টাইকো নামে সেই মেয়েটি একটি কাগজে কিছু লিখে সোজা তাদের শিক্ষিকার দিকে ছুঁড়ে মারে, যার ফলে মিস মিয়ামিকে বাধ্য হয়ে সেই মৃত কাকটাকে দেখতে হয়। আর এই দৃশ্য দেখে সে আর সহ্য করতে পারে না এবং মুখ চেপে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। এখন বিকেল হলে নোজাকি যখন তার বাড়িতে ফিরে আসে, সে লক্ষ্য করে তার বাবা খুব বেশি আহত হয়ে গেছে। এখন এই ব্যাপারে সে তার বাবাকে জিজ্ঞাসা করবে, কিন্তু তার আগেই তার বাবা কথা ঘুরিয়ে দেয় এবং তাকে পরামর্শ দেয় সে যদি সত্যি স্কুলে বিরক্তি বোধ করে এবং ভয় পায় তবে তার উচিত স্কুলে না যাওয়া এবং বাড়িতে পড়াশোনা করা। তার বাবা আরও জানায় সে এখন তাদের জব এই লোকাল সিটিতে ট্রান্সফার করে নিয়েছে, যার ফলে তার খুব বেশি সমস্যা হবে না। পরের দিন সকালে নোজাকি যখন ঘুম থেকে ওঠে তার শরীরটা খুব বেশি খারাপ হয়ে যায় এবং তার জ্বর চলে আসে। এখন এই খারাপ শরীর দেখে তার মা তাকে পরামর্শ দেয় তার উচিত আজকে স্কুলটা বন্ধ রাখা এবং বাড়িতে রেস্ট নেওয়া। বেশ কিছু সময় পর তার ছোট্ট বোন সুকো যখন তার প্রাইভেট টিউশন থেকে ফিরে আসে, সে সবার প্রথমে তার দিদির শরীরটা ঠিক আছে কিনা সেটা জিজ্ঞাসা করে এবং যখন নোজাকি তাকে জানায় তার শরীরটা আগের থেকে কিছুটা বেটার হয়ে গেছে, তখন সুকো আনন্দে লাফাতে শুরু করে দেয় এবং ডান্স করতে শুরু করে দেয়।
অন্যদিকে স্কুলের সেই ছাত্রীগুলো যারা কিনা নোজাকিকে সবসময় বিরক্ত করত, তারা নোজাকিকে স্কুলে না পেয়ে তাদের সময় আর কাটতে চায় না, বরং পুরো সময়টাই বোরিং লাগতে শুরু করে। তাই তারা প্ল্যান করে তাদের এক ক্লাসমেটকে নোজাকির বাড়িতে পাঠাবে, যাতে তারা বুঝতে পারে নোজাকির আসলে কি হয়েছে। আর এই কাজের জন্য তারা রুমি নামের একটি মেয়েকে হায়ার করে এবং তাকে দায়িত্ব দেয় সে নোজাকির বাড়িতে যাবে এবং তাকে যে করেই হোক আবার স্কুলে নিয়ে আসবে, এবং যদি সে এমনটা করতে না পারে তবে এরপর থেকে তাকে এরকম বিরক্ত করা হবে। এখন রুমি তাদের কথা মতোই নোজাকির বাড়িতে চলে যায় এবং দেখতে পায় নোজাকি বিছানায় শুয়ে রয়েছে। সে তাকে জিজ্ঞাসা করে তার শরীর কি ঠিক আছে। এখন এই কথার উত্তরে নোজাকি জানায় সে আবার স্কুলে যাবে যখন তার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এখন এই কথা শুনে রুমি চিৎকার করে ওঠে এবং তাকে তার সমস্যার কথা জানিয়ে দেয়। সে তাকে বলে, তুমি যদি স্কুলে না যাও তবে এরপর থেকে আমাকে তারা বিরক্ত করবে এবং খেপাতে শুরু করবে। আর এই সবকিছু বলার পর সে তার পকেট থেকে একটি ক্যামেরা বের করে এবং নোজাকির ছবি তুলে নেয়, যাতে সে সেই মেয়েগুলোকে প্রমাণ হিসেবে দেখাতে পারে যে সে নোজাকির বাড়িতে গিয়েছিল। পরের দিন স্কুলে সেই ছাত্রগুলো যখন দেখে নোজাকি আজও স্কুলে আসেনি, তখন তারা রুমিকে তাদের স্কুলের আলমারিতে আটকে দেয় এবং টাইকো সমেত তার বাকি বন্ধুগুলো রুমিকে টর্চার করতে শুরু করে দেয়। একই সময় জঙ্গলের মাঝে নোজাকি এবং তার ছোট্ট বোন সুকো খুব আনন্দের সাথে চারপাশটা ঘুরতে শুরু করে দেয় এবং একটা সময় সেই জঙ্গলের রাস্তায় তারা আইবাকে দেখতে পায়, যে কিনা একটি ক্যামেরা নিয়ে খুব মনোযোগ দিয়ে ছবি তুলছে। আইবা এই দুজনকে দেখে খুব বেশি খুশি হয়ে যায় এবং সে ডিসাইড করে তার ক্যামেরা দিয়ে এই দুজনের ছবি তুলবে, আর এমনটা সে করেও। একইভাবে সে তাদেরকে জানায় আজ প্রথমবার সে কোনো মানুষের ছবি তুলছে, কারণ এতদিন সে শুধুমাত্র গাছপালা এবং প্রকৃতির ছবি তুলে গেছে। অন্যদিকে স্কুলে রুমিকে ইচ্ছে মতো সেই ছাত্রীগুলো টর্চার করে এবং তার মাথার চুল যেমন খুশিভাবে কাটতে শুরু করে দেয় এবং সব শেষে সে রুমিকে জিজ্ঞাসা করে, তুমি কি নোজাকিকে পছন্দ করো? রুমি ভালোভাবে জানে তাকে কি বলতে হবে, তাই সে তাকে জানায় সে নোজাকিকে মেরে ফেলতে চায়। পরের দিন নোজাকি আইবার কাছ থেকে সেই ছবিগুলো নিয়ে নেয় যেগুলো কিনা সে তুলেছে। নোজাকি লক্ষ্য করে ছবিগুলো খুবই সুন্দর হয়েছে, তাই সে তার বোনকে এগুলো দেখায় এবং তার বোনও এগুলো দেখে খুব খুশি হয়ে যায়। এখন এই খুশিতে নোজাকি আইবার সাথে ঘুরতে বেরিয়ে পড়ে এবং তারা সবার প্রথমেই নদীর পাশে ঘুরতে চলে যায়, যেখানে গিয়ে তারা ইচ্ছে মতো ছবি তোলে এবং একে অপরের পার্সোনাল কথাগুলো শেয়ার করে সময় কাটিয়ে দেয়। আর এমন ভাবেই আইবা তাকে জানায় এই শহরটা তখন খুব সুন্দর লাগে যখন এখানে বরফ পড়া শুরু হয়ে যায়। আর এই কথা বলতে বলতে সে ভুলবশত নোজাকির হাতে টাচ করে ফেলে। সে সঙ্গে সঙ্গে ক্ষমা চায়, কিন্তু নোজাকি হাসতে শুরু করে দেয় এবং তাকে জানায় ঠিক আছে। কিন্তু এই হাসির কারণে আইবা কিছুটা হলেও কনফিডেন্ট পেয়ে যায় এবং সে এবার ইচ্ছাকৃতভাবে তার হাতে টাচ করে। এই সব কিছুর পর তারা দুজন যখন বাড়ির পথে যাত্রা শুরু করে ততক্ষণে সন্ধ্যা হয়ে যায়। নোজাকি তার বাড়ির কাছে পৌঁছালে সে লক্ষ্য করে তার সেই স্কুলের বাজে মেয়েগুলো তার বাড়ির দিকে তাকাতে তাকাতে এগিয়ে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে তার সামনে যায় এবং মেয়েগুলো যখন নোজাকিকে দেখতে পায় তারা সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই নোজাকি লক্ষ্য করে তার বাড়িতে আগুন জ্বলছে। সে সঙ্গে সঙ্গে ছুটে যায় এবং বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা তার প্রতিবেশী এবং আইবা তাকে আটকায়, কারণ তারা ভালোভাবে জানে এটা খুবই বোকামি হবে, কারণ তার বাড়ি অলরেডি পুরো ছাই হয়ে গেছে। এখন এই সব কিছু দেখে নোজাকি খুব জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। আইবার সঙ্গে সঙ্গে সেই বাড়ির গেট দিয়ে ভিতরে প্রবেশ করে এবং নোজাকির ছোট্ট বোনটির আহত শরীরটা বাইরে নিয়ে আসে। সে লক্ষ্য করে তার শ্বাস প্রশ্বাস এখনো চলছে, তাই সে সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় নোজাকি তার বাবা মাকে আর দেখতে পায় না, কারণ তারা এই আগুনে পুড়ে মারা গেছে। পরের দিন নোজাকি তার পুরো সময়টাই সেই হসপিটালের বাইরে কাটিয়ে দেয় এবং একই সময় তার গ্র্যান্ডফাদার এই বিপদের কথা শুনে এখানে চলে আসে। কিন্তু সে তার গ্র্যান্ডফাদারের সাথে খুব বেশি কথা বলে না, কারণ সে তার বোনকে দেখতে চায়, যে কিনা এখন আইসিইউতে ভর্তি রয়েছে। অন্যদিকে স্কুলের সেই গ্যাংস্টার মেয়েগুলো এটা ভেবে ভয় পেতে শুরু করে যে কেউ যদি তাদের আগুনের ঘটনাগুলো জানতে পেরে যায় এবং জানতে পেরে যায় যে এর পেছনে তাদের হাত রয়েছে, তাহলে তাদের সমস্যা অনেক বেড়ে যাবে। কিন্তু এই ঘটনাতে তাদের মনে কোনো দুঃখ থাকে না, শুধুমাত্র ভয় থাকে। এই সব কিছুর পর টাইকো যখন তার বাড়িতে যায়, তার বাবা তাকে বলে, তুমি এতদিন তোমার ইচ্ছে মতো সবকিছু করে গেছো, কিন্তু এখন সময় চলে এসছে তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবা, তাই আমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেবে রেখেছি। এখন এই কথা শুনে টাইকো জানায় সে একজন বিউটিশিয়ান হতে চায়, কিন্তু তার বাবা এই কথায় কোনো রকম গুরুত্ব দেয় না, বরং সে তাকে ইগনোর করে এবং এই ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন স্কুলের প্রত্যেকটা ছাত্রী বেশ অবাক হয়ে যায় যখন তারা দেখে নোজাকি পুনরায় স্কুলে ফিরে এসছে। আর এই ফিরে আসার কারণ আর কেউ নয়, স্বয়ং আইবা, যে কিনা তাকে বুঝিয়েছে শুধুমাত্র সেই খারাপ মেয়েদের জন্য
তোমার স্কুল বন্ধ দেওয়া মোটেও সঠিক ডিসিশন হবে না। এখন ক্লাসরুমে নোজাকি যখন সেই দুটো মেয়েকে কিছু প্রশ্ন করে, ঠিক তখনই মেয়ে দুটো তাকে ইগনোর করে এই রুম থেকে বেরিয়ে যায়। এখন এরপর যখন তার ক্লাস শেষ হয়ে যায় এবং নোজাকি যখন পুনরায় তার বাড়ির পথে যাত্রা শুরু করে, ঠিক আগের মতোই সেই দুটো মেয়ে এবং তার সাথে টাচিবানা নামের একটি মেয়ে তার পিছন পিছন ফলো করতে শুরু করে দেয় এবং সেই জায়গায় চলে আসে যেখানে তারা আগেরবার নোজাকি জুতো কাদায় ফেলে দিয়েছিল। এখন টাচিবানা পকেট দিয়ে একটি ধারালো জিনিস বের করে ফেলে। এখন এই দৃশ্য দেখে সেই দুটো মেয়ে তাকে ঠেকানোর চেষ্টা করে, কিন্তু সে থামে না, বরং সেই ধারালো অস্ত্র দিয়ে নোজাকিকে পিছন থেকে আঘাত করে, যার ফলে নোজাকি সেই গর্তে পড়ে যায় যেখানে একটা সময় কাদা ছিল কিন্তু এখন বরফে ভর্তি রয়েছে। এখন টাচিবানা নোজাকিকে জানায় সে নিজে তার বাড়িতে আগুন লাগিয়েছে, আর এই বলে সে তার পকেট থেকে চাকু বের করে এবং নোজাকিকে আঘাত করার চেষ্টা করে। কিন্তু তখনই নোজাকি গর্জে ওঠে এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি লাঠি দিয়ে তাকে পেটাতে শুরু করে দেয় এবং সে ততক্ষণ আঘাত করে যায় যতক্ষণ না টাচিবানা মরে যাচ্ছে। এখন সেই দুটো মেয়ে এই দৃশ্য দেখে এখান থেকে পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে নোজাকির কাছে ক্ষমা চায়, কিন্তু নোজাকি তাদেরকে ক্ষমা করে না, বরং সেই লাঠি দিয়ে তাদেরকেও মেরে ফেলে। কিন্তু এই মৃত্যুর আগে একটি মেয়ে তাকে জানিয়ে যায় এই সব কিছুই প্ল্যান করেছিল তাদের ক্লাসমেট কুগো। পরের দিন স্কুলে যখন এই তিনটে মেয়ে অ্যাবসেন্ট থাকে তখন কুগো এবং তার ক্লাসমেটরা খুব বেশি চিন্তায় পড়ে যায়। এমনকি তাদের এই চিন্তা আরো বেড়ে যায় যখন তারা দেখে তাদের স্কুলের বাইরে একটি পুলিশের গাড়ি চলে এসছে, যার ফলে কুগো তার বাড়িতে ফিরে যায়। কিন্তু মাঝ রাস্তায় সে নোজাকিকে দেখতে পায় এবং আরো একবার তাকে ব্যঙ্গ করার চেষ্টা করে এবং ঠেলে ফেলে দেবার চেষ্টা করে, কিন্তু তখনই নোজাকি তাকে চাকু দিয়ে আঘাত করে। কুগোর সঙ্গে সঙ্গে তার জীবন বাঁচানোর জন্য এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে খুব বেশি আহত হয়ে গেছে, যার ফলে সে বেশি দূর যেতে পারে না, বরং একটি গর্তের মধ্যে পড়ে যায়। নোজাকিও তাকে কোনো রকম হেল্প করে না, বরং এরকম ঠান্ডার মধ্যে তার মৃত্যু কামনা করে এবং এখান থেকে চলে যায়। পরের দিন বাইরে খুব বেশি তুষারপাত শুরু হয়ে যায়, যার ফলে নোজাকির গ্র্যান্ডফাদার তাকে জানায় আজ তার স্কুল সম্পূর্ণ বন্ধ থাকবে, তাই সে যেন তার বাড়িতে বিশ্রাম করে। এখন স্কুলে না যাওয়ার ফলে আইবা নোজাকিকে দেখতে তার বাড়িতে চলে আসে। নোজাকির গ্র্যান্ডফাদার আইবাকে জানায় নোজাকি এবং তার বোন সুকোকে সে টোকিওতে নিয়ে যাবে যখন নোজাকির গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। অন্যদিকে রুমির কাছে একটি কল আসে এবং কলে তাকে জানানো হয় সেই তিনটে মেয়ে যারা কিনা নোজাকিকে বিরক্ত করত এবং একই সাথে কুগো, এরা সবাই মিসিং। তারা ফোনে তাকে আরো জানায় নোজাকি এদের সবাইকে মেরে ফেলেছে এবং এরপর হয়তো তোমাকেও মেরে ফেলবে, তাই তুমি যদি এই মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও তবে তুমি এখনই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাও। পরের দিন সকালে নোজাকি আগের মতোই জঙ্গলের রাস্তায় ঘুরতে বের হয়, আর জঙ্গলের চারপাশে বরফে ভর্তি থাকে। এখন এর মধ্যে নোজাকি লক্ষ্য করে তার একটি প্রিয় ফুল গাছ এই বরফের মধ্যে রয়েছে, যার নাম লিভার লিফ। তাই নোজাকি সেটা মন দিয়ে দেখতে শুরু করে, কিন্তু তখনই পিছন থেকে দুটো ছেলে তার দিকে তীর ধনুক দিয়ে অ্যাটাক করে। এখন এই ছেলেগুলো মনে করে নোজাকি খুবই নিরীহ একটি মেয়ে, তাই তারা যা খুশি করবে তাতে সে কোনো কিছুই করতে পারবে না। আর এই কারণে এদের মধ্যে একটি ছেলে যার নাম ইকে গাওয়া, সে নোজাকিকে মাটিতে চেপে ধরে। একই সাথে সে নোজাকিকে জানায় সে তাকে পছন্দ করে, আর এই কারণে সে তাকে কিস করতে চায়, কিন্তু নোজাকি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যার ফলে ছেলেটি জোরপূর্বক কিস করার চেষ্টা করে। আর ঠিক তখনই নোজাকি তার হাতে থাকা পিলার্স দিয়ে তার নাক চেপে ধরে। একই সময় দ্বিতীয় ছেলেটি হাতে তীর ধনুক দিয়ে নোজাকিকে লক্ষ্য করে ফায়ার করার চেষ্টা করে, কিন্তু তার চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায়। যখন সে ফায়ার করে সেই তীর সোজা নোজাকির গায়ে লাগে না, বরং তার বন্ধুর মাথা ভেদ করে বেরিয়ে যায়। এখন এই দৃশ্য দেখে সে সঙ্গে সঙ্গে নোজাকির ওপর অ্যাটাক করে, কিন্তু নোজাকি তার আগেই তার হাতে থাকা চাকু দিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে স্কুলে সেই তিনটে মেয়ের মিসিং কমপ্লেন লেখানোর জন্য তাদের ফ্যামিলি খুব বেশি হইচই শুরু করে দেয়। পরের দিন নোজাকি এবং আইবা একসাথে ঘুরতে বের হয় এবং সেই একই জায়গায় যায় যেখানে এর আগেও তারা গিয়েছিল, এবং আইবা তাকে বলেছিল এই জায়গাটা আরো বেশি সুন্দর দেখতে লাগে যখন এখানে তুষারপাত শুরু হয়ে যায়। আর এবার সেই সুন্দর পরিবেশটা তারা খুব সুন্দরভাবে এনজয় করে এবং একে অপরকে প্রথমবার তারা কিস করে। একই সাথে তারা প্রমিস করে তারা একে অপরের খেয়াল রাখবে। এখন বাড়িতে আইবা তার গ্র্যান্ডমাদারকে জানায় সে তার বাকি পড়াশোনা করার জন্য টোকিওতে যেতে চায় এবং সেখানে গিয়ে নোজাকির সাথে একই সাথে থাকতে চায়। এখন রাত হলে রুমি সেই জায়গায় চলে যায় যেখানে একটা সময় নোজাকিকে সেই মেয়েগুলো বিরক্ত করেছিল। সে সঙ্গে সঙ্গে সেই গর্তে নেমে পড়ে যেখানে একটা সময় কাদা ছিল কিন্তু এখন বরফে ভরে গেছে। সে লক্ষ্য করে সেই তিনটে মেয়ের মৃতদেহ এখানে পড়ে রয়েছে। সে খুব বেশি ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে টাইকোকে কল করে
কিন্তু টাইকো তার কলের কোনো রকম অ্যান্সার দেয় না। আর এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই স্কুলের সেই মেয়েগুলো যখন রুমিকে বিরক্ত করছিল, তখন রুমি তাদেরকে জানিয়েছিল সে নোজাকিকে মেরে ফেলতে চায় এবং তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে ফেলতে চায়। এবং এরপর সে তার কথা মতোই কাজ করেছিল। সে একটি তেলের বড় জার নিয়ে নোজাকির বাড়িতে চলে গিয়েছিল, কিন্তু সেখানে টাইকো ছিল না, বরং এই কাজে সে মোটেও রাজি ছিল না। এখন বর্তমানে টাইকো সবার প্রথমে নোজাকির গ্র্যান্ডফাদারের বাড়িতে আসে, কিন্তু সে যখন দেখে তার বাড়িতে কেউ নেই, সে পুনরায় বাড়ির পথে যাত্রা শুরু করে। কিন্তু মাঝ রাস্তায় এসে সে দেখতে পায় নোজাকি তার গ্র্যান্ডফাদারের সাথে বাস থেকে নামছে। সে সঙ্গে সঙ্গে নোজাকির সাথে দেখা করে এবং তাকে সেই মিউজিক সিডিটা ফেরত দিয়ে দেয়, যেটা একটা সময় নোজাকি তাকে দিয়েছিল। আসলে এখান থেকে আমরা প্রথমবার জানতে পারি নোজাকি এবং টাইকো একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এই ফ্রেন্ডশিপ তখন ভেঙে যায় যখন নোজাকি এবং আইবার মধ্যে বন্ধুত্ব খুব বেশি গভীর হয়ে যায়। আসলে টাইকো আইবাকে খুব বেশি পছন্দ করে, তাই সে এই কারণে সেই বাজে মেয়েগুলোর সাথে বন্ধুত্ব করেছিল এবং নোজাকিকে বিরক্ত করা শুরু করেছিল। কিন্তু এখন বর্তমানে সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে নোজাকির সাথে দেখা করে এবং সেই মিউজিক সিডিটা ফেরত দিয়ে দেয় এবং একই সাথে তার কাছে ক্ষমা চায়। এরপর সে যখন বাড়ির পথে যাত্রা শুরু করে, মাঝ রাস্তায় রুমি তার সাথে দেখা করে, কিন্তু সে সাধারণভাবে দেখা করে না, বরং তার হাতে একটি চাকু থাকে, যেটা দিয়ে সে টাইকোকে সজোরে আঘাত করে, যার ফলে টাইকো ব্যথায় চিৎকার করে ওঠে। কিন্তু এই চিৎকার শুনে রুমি খুব বেশি খুশি হয়ে যায় এবং আরও একবার সেই চাকু নিয়ে তার দিকে এগিয়ে যায়। একইভাবে টাইকো তার নিজের জীবন বাঁচানোর জন্য তার সাথে লড়াই করে, কিন্তু সে ব্যর্থ হয় এবং রুমি তাকে মেরে ফেলে। এই সব কিছুর পর আইবা নোজাকিকে কল করে এবং তাকে জানায় সেও তার সাথে টোকিওতে আসছে, কিন্তু নোজাকি তাকে জানায় সে টোকিওতে যাবে না, বরং এখানেই থেকে যাবে। এখন এর মধ্যে আমরা এখানে দেখতে পাই আইবার হাতে অনেক রক্ত লেগে রয়েছে। একই সাথে সে নোজাকির মুখে এরকম না শুনে খুব বেশি রেগে যায়, তাই সে তার হাতে থাকা ফোনটা রাগের কারণে ভেঙে ফেলে এবং সে তার গ্র্যান্ডমাদারের কাছে চলে যায়। আর এখানে আমরা দেখতে পাই আইবার গ্র্যান্ডমাদার খুব বেশি আহত হয়ে গেছে, অর্থাৎ আইবা নোজাকির সাথে টোকিওতে যাওয়ার জন্য সে তার গ্র্যান্ডমাদারকে ইচ্ছে মতো মারধর করেছে। এমনকি অবাক করার বিষয়, এখান থেকে আমরা জানতে পারি আইবা তার বাবা মাকেও ঠিক এমনভাবেই মার্ডার করে ফেলেছে, আর এই কারণে সে তার গ্র্যান্ডমাদারকেও মৃত্যুর মুখে রেখে এখান থেকে চলে যায়। অন্যদিকে রুমির বাড়িতে রুমি খুব বেশি ভয় থাকে। যখন তার মা এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে, সে সঙ্গে সঙ্গে দরজায় তার চাকু দিয়ে আঘাত করে এবং তার মাকে জানায় সে যেন তার প্রতি কোনো রকম দয়া মায়া না দেখায়। অন্যদিকে স্কুলে সেই সব ছাত্রগুলোর বাবা মা একত্রিত হয় যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারা এই স্কুলের প্রিন্সিপাল মিস মিয়ামিকে এই ব্যাপারে প্রশ্ন করে। এমনকি একই সাথে তারা তাকে খুব বেশি অপমান করে। এখন এই অপমান সহ্য করতে না পেরে মিস মিয়ামি চিৎকার করে জানায় সে কিভাবে প্রত্যেক দিন এই ছাত্রগুলোর কাছে অপমানিত হতো এবং তাদের বিরক্ত সহ্য করত। আর এইসব বলতে বলতে সে বমি করতে শুরু করে দেয়। সে সঙ্গে সঙ্গে দৌড়ে রাস্তায় চলে যায় এবং সেখানে থাকা বরফ সরানো মেশিনের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সে সেখানেই মারা যায়। অন্যদিকে রুমি হসপিটালে পৌঁছে যায় এবং সেখানে নোজাকি ছোট্ট বোনটি সুকোকেও সে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু নোজাকি এটা দেখে ফেলে, তাই সে সঙ্গে সঙ্গে তার সাথে ফাইট করে। একই সাথে সে জানায় সে কখনোই তার বোনের সামনে কাউকে মার্ডার করেনি, আর এই কারণে সে তাকে ছেড়ে দেয়। এখন রুমি এই সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যায়। এখন নোজাকি যখন আইবার সাথে কথা বলে, ঠিক তখনই একজন নার্স তার কাছে ছুটে আসে এবং জানায় তার গ্র্যান্ডফাদার খুব বেশি আহত হয়ে গেছে। এখন এই ঘটনার ফলে নোজাকির সন্দেহ সম্পূর্ণ আইবার ওপর চলে যায়, তাই সে সঙ্গে সঙ্গে তার সাথে দেখা করে এবং তার সন্দেহ সম্পূর্ণ সঠিক হয়। সে লক্ষ্য করে আইবার হাত সম্পূর্ণ রক্তে ভরে গেছে। আর এখান থেকে আমরা প্রথমবার জানতে পারি আইবা নোজাকির গ্র্যান্ডফাদারকে মেরে ফেলেছে, কারণ সে যখন জানতে পেরেছিল নোজাকি টোকিওতে যাবে না, তখন সে তার রাগ কন্ট্রোল করতে পারেনি এবং সেই রাগের বশে সে তার গ্র্যান্ডফাদারকেও মেরে ফেলেছে। এখন এইসব কথাবার্তার মধ্যে রুমি সেখানে চলে আসে এবং জানায় তারা কিভাবে তার বাড়িতে আগুন লাগিয়েছিল, এবং এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই তারা সবার প্রথমে নোজাকির মায়ের গায়ে কেরোসিন দিয়েছিল এবং তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল এবং তার বাবাকে একটি তীর দিয়ে মেরে ফেলেছিল। এরপর তারা নোজাকির সেই ছোট বোন এবং তার বাবার গায়েও কেরোসিন ঢেলেছিল। যদিও এখানে আগুন লাগানোর সময় বাকিরা তাকে মানা করেছিল, কিন্তু রুমি একমাত্র যে কিনা এই কাজ সম্পূর্ণ করেছিল। এখন বর্তমানে এই কথা জানতে পেরে নোজাকি রুমির দিকে ছুটে যায় তাকে মার্ডার করার জন্য, কিন্তু রুমি আগের থেকেই রেডি থাকে, তাই সে তার পকেট থেকে চাকুটা বের করে ফেলে এবং সোজা নোজাকির পেটে ঢুকিয়ে দেয়। এখন এই সবকিছু দেখে আইবা রুমিকে ইচ্ছে মতো মারতে শুরু করে দেয়, আর এমনটা করতে গিয়ে
আইবার ব্যাগে থাকা সব জিনিসপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর এমনটা হওয়ার ফলে নোজাকি লক্ষ্য করে আইবার ব্যাগে বেশ কিছু ছবি রয়েছে। আর এই ছবিগুলোর মধ্যে একটি ছবিতে সে লক্ষ্য করে তার বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। এই ছবিতে সেটা রয়েছে। আর এই সবকিছু আইবা ক্যাপচার করেছে। এখন এই সবকিছু দেখে নোজাকি খুব বেশি রেগে যায়, কারণ সে যেই মানুষটিকে বিশ্বাস করত এবং ভালোবাসত সেই মানুষটি তাকে এমনভাবে ঠকিয়েছে। যদিও আইবা তাকে বোঝায় তার ছবি তোলা একটা নেশার মতো, তাই সেমনটা করেছে, কিন্তু নোজাকি শান্ত হয় না, বরং সে তার চাকু নিয়ে আইবার দিকে ছুটে যায়। যদিও সে তার ওপর সফলভাবে অ্যাটাক করতে পারে না, কিন্তু এমনটা করাতে আইবা খুব বেশি রেগে যায় এবং সে চাকু দিয়ে নোজাকিকে খুব বেশি আহত করে ফেলে। আর এমনটা করার পরে সে তার ক্যামেরা দিয়ে নোজাকির এই আহত শরীরের ছবি তোলে এবং তাকে জানায় এখনো সময় আছে, সে যদি তার সাথে থাকতে চায় তবে সে যেন এখনই বলে দেয়, নয়তো তাকে এখানেই মরতে হবে। কিন্তু নোজাকি এমনটা করে না, বরং তার পাশে থাকা তীর ধনুকটা হাতে তুলে নেয় এবং সোজা আইবার ক্যামেরা বরাবর চালিয়ে দেয়, যার ফলে ক্যামেরা ভেদ করে তার চোখ বরাবর ঢুকে যায় এবং সে সেখানেই মারা যায়। এখন নোজাকি তার আহত শরীর নিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে খুব বেশি আহত থাকে, যার ফলে সে আর হাঁটতে পারে না। তাই তার বোনের দেওয়া ছোট্ট নেকলেসটি শেষবারের মতো ভালোভাবে দেখে এবং সেখানেই মারা যায়। সব শেষে আমাদেরকে দেখানো হয় টাইকো এখনো জীবিত রয়েছে এবং সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে নিয়েছে। একইভাবে সে স্কুলে গিয়ে সবার প্রথমে তার সেই পুরনো বন্ধুর কথা অর্থাৎ নোজাকির কথা মনে করতে শুরু করে দেয়, যে কিভাবে একটার সময় তারা দুজন এই ক্লাসরুমের সময় কাটাতো। কিন্তু মুভির শেষে নোজাকির ছোট্ট বোনের সম্বন্ধে কোনো কিছুই বলা হয়নি। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সব শেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।